আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা ও বন্ধুরা। হঠাৎ করে কি এমন হলো যে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগা, মব সৃষ্টি হওয়া এবং নাশকতা শুরু হয়ে গেল। বিশেষ করে যখন দেশে সাবেক স্বৈরাচার সরকারের বিচার শুরু হয়েছে, আবার দেশে যখন প্রকৃত জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন, আবার বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, তখনই এই ঘটনা, এই মব সৃষ্টি, এই নাশকতা কেন সৃষ্টি হলো? এখন স্বাভাবিকভাবেই আপনাদের কাছে এই প্রশ্নটা আসবে, কেন এই অবস্থা? আসলে এই তিনটি পদক্ষেপগুলোর মধ্যেই উত্তর লুকিয়ে আছে। বিভিন্ন জায়গায় আগুন লাগা, মব সৃষ্টি হওয়া, নাশকতা, আসলে কারা জড়িত? চলুন, বিমানবন্দর মসজিদে ইমাম সাহেব যিনি আগুন লাগার শুরু থেকে প্রত্যক্ষদর্শী, তার সাক্ষাৎকারের ভিডিও ফুটেজটি দেখে আসি। আসলে এই যে আগুন, এয়ারপোর্টের যে আগুন আমরা দেখেছি, আমি এয়ারপোর্টে ২০ বছর যাবত ইমামতি করি। আপনার ভিতরে জিএসিতে আমি ১৯ বছর ছিলাম, এখন বাইরে আছি। তো এই এই ধরনের আগুন আরও বহুবার আগুন লেগেছে, কিন্তু এমন ভয়াবহ আগুন এয়ারপোর্টের কোনো মানুষ, যারা কর্মকর্তা কর্মচারী আছে, কখনো দেখে নাই। আমরা একই রকমের আগুন দেখলাম চট্টগ্রাম ইপিজিটে। সেখানের আগুন ভয়াবহতা বাংলাদেশের মানুষ যতদিন বেঁচে থাকবে তারা এটা স্মরণ রাখবে। মিরপুরের আগুন একই অবস্থা, এখনও পর্যন্ত মিরপুরের আগুন নিবে নাই, এবং ফায়ার সার্ভিস বলছে যে এটা আর সম্ভব না। চট্টগ্রামটাও একই অবস্থা। তো আমরা এটাকে সাদামাটা চোখে দেখতে চাই না। আমাদের বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ ইতিমধ্যে একটা বিবৃতি দিয়েছে যে এই আগুনের পিছনে কোনো অগ্নি আপনার সন্ত্রাস আছে কিনা, আগুন সন্ত্রাসের পিছনে কোনো কাজ করছে কিনা। বিগত আওয়ামী ফেসিজম এর যে দোসররা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে, আবারও তারা পুনরায় শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে, আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন ঘুরে দাঁড়ানোর অংশ হিসাবে এই আগুন সন্ত্রাসকে বেছে নিয়েছে কিনা, এই বিষয়গুলো সরকারের তদন্ত সংস্থা অত্যন্ত গুরুত্বের সাথে এটা উদ্ঘাটন করা দরকার এবং জাতির সামনে এটা ওপেন করা দরকার। আমাদের খুব দৃঢ় বিশ্বাস এই আগুন এটা স্বাভাবিক আগুন না, এর পিছনে কোনো আপনার সন্ত্রাসীদের বা কোনো কি বলে নাশকতাকারীদের কোনো হাত থাকতে পারে। সরকারের উচিত, যেহেতু সরকার এখন বেকায়দা পড়ছে, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, এই জুলাইয়ের অর্জনকে দুরিশ্বাত করার জন্য, জুলাইয়ের অর্জনকে ম্লান করার জন্য এই ধরনের ষড়যন্ত্র ইন্ডিয়া থেকে বসে করার সম্ভাবনা একেবারে প্রবল। এই জন্য আমরা সরকারের কাছে বলবো, দ্রুত তদন্ত করুন এবং ভালো তদন্ত সংস্থার মাধ্যমে, তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করা উচিত। আর আগুন যেটা আমরা দেখেছি, সেই ২টা থেকে আপনি বলেছেন যে ১০ ঘন্টা পর্যন্ত আগুন জ্বলছে। আসলে কারগুর যে বিল্ডিংটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এই কারগুর মুসল্লিরা এই মসজিদে নামাজ পড়ে। আমরা মসজিদের ৩য় তলার ছাদের মধ্যে দাঁড়িয়ে আপনাদের সাথে সাক্ষাতে আছি। এই বিল্ডিংটা অনেক বড়, এখন লম্বা মনে হয় যে কমপক্ষে ১,০০০-১,৫০০ ফিট, আরও বেশি হতে পারে। চড়াও কিন্তু অনেক। তো এখন এত চড়া, যেখানে 400-500 ফিট চড়া, এই 400-500 ফিট চড়া বিল্ডিংয়ের ভিতরে ফায়ার সার্ভিসের ভাইয়েরা বাহির থেকে কিভাবে আগুন ভিতরে ঢুকাবে? এখানে দুই পাশের, অর্থাৎ পূর্ব দিকের পানির মাধ্যমে পূর্ব দিকের আগুনগুলো নিভানো সম্ভব হচ্ছে, আবার পশ্চিম প্রান্তের আগুনগুলো নিভানো সম্ভব হচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে যে আগুন রয়ে গেছে ওই আগুনগুলো আপনার নিভানো যাচ্ছে না, এটা আবার ছড়িয়ে যাচ্ছে। তো আসলে এটা কঠিন একটা বিষয়। তাছাড়া শুক্রবার শনিবার ২ দিনই তো বন্ধ। এই বন্ধ চলাকালীন অবস্থাতে প্রচুর পরিমাণ কার্গো মাল বাংলাদেশে কার্গো বিমানের মাধ্যমে বিদেশ থেকে যত মালামাল আসে সব এই বিল্ডিংয়ের মধ্যে আপনার এগুলোকে সংরক্ষণ করা হয়, হেফাজত করা হয়। আপনার হাজার হাজার কোটি টাকার সম্পদ এই বিল্ডিংয়ের মাঝে আছে। হয়তো ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা তারা তাদের বক্তব্যের মধ্যে প্রকাশ করবে, কিন্তু আমরা যেহেতু দীর্ঘদিন আছে এই হিসাবে আমরা এটা অনুভব করি। এই আগুন আমার মনে হয় না আজকের সারা রাত যদি আগুন দেও,
এটা যদি আগুনকে নিবানোর চেষ্টা করো পানি দিয়ে, এই আগুন নিবানো সম্ভব হবে বলে আমি মনে করি না। আমরা বৃহত্তর উত্তর আলেমা পরিষদ মনে করি এই চট্টগ্রাম ইপিজেডের অগ্নিকাণ্ড, মিরপুরের এবং সর্বশেষ আজকের এই অগ্নিকাণ্ড এটি স্বাভাবিক কোনো অগ্নিকাণ্ড নয়। এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে এটা একটি ষড়যন্ত্র। ফেসিবাদে লোক যারা গাপটি মেরে আছে তাদের পক্ষ থেকে কোনো ষড়যন্ত্র হতে পারে। সরকারের কাছে আমাদের আবেদন, যদি কোনো ষড়যন্ত্রকারী এর সাথে জড়িত থাকে তাহলে একটা নিরপেক্ষ টিম গঠন করে দোষীদেরকে দ্রুত চিহ্নিত করা হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন হোক, যেন সামনে এর মতো বা এর চাইতে কোনো ভয়াবহ ঘটনা না ঘটে এবং দেশের জন্য সেটা ঝুঁকিপূর্ণ না হয়। গত এক সপ্তাহে দেশের কোনো না কোনোভাবেই একটা মব সৃষ্টি হয়েছে, নাশকতা সৃষ্টি হয়েছে বৃহৎ আকারে। তার মধ্যেই দেখেন মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনা, তারপরে আমরা যদি দেখি চট্টগ্রামের ইপিজেডের অগ্নিকাণ্ডের ঘটনা, এবং তারই সর্বশেষ রূপ আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিমানবন্দরে, হযরত শাহজালাল বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এবার চলুন বিমানবন্দরে আগুন লাগার ঘটনার শুরু থেকে প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী কয়েকজনের সাক্ষাৎকারের ভিডিও ফুটেজগুলো একটু দেখে আসি। ভিতরে তো অল টাইম 4টা ফায়ার সার্ভিস কাজ করে, রাত দিন 24 ঘন্টায় ইনপুট এক্সপোর্ট খোলা থাকে। কিন্তু তারা কি করলো, প্রথমে দেখলাম 1:45টার দিকে আপনার হ্যাঙ্গার গেটের সামনে হালকা আগুন ধোঁয়া উঠতেছে। তাহলে হালকার পর যখন আগুনটা দেখলো, তারা ভিতরে নিশ্চয় ছিল, তারা কোনো কিচ্ছুই করেনি। তারপর দেখতে দেখতে হালকার পর আমার ফ্লোরে মাল, ভিতরে দেখতে দেখতে এক হ্যাঙ্গার গেটের আগুন কুরিয়ার গেট দিয়ে বাইরে আপনার 3 নম্বর গেটের দিকে প্রবেশ করতেছে। এটার ভিতরে কি আপনার ইয়ে ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার মাল ছিল। আমি 3 নম্বর গেটে যখনই প্রবেশ করলো, আমি দৌড় পেরে এসে, আমার গাড়ি আরেকটা ছিল, সেই গাড়ির ড্রাইভার নাই, আমি নিজে নিয়ে যাই। আমি ওই মাল, আমার বারান্দায় মাল ছিল, মালগুলা ওই ছোট গাড়ির মধ্যে না ধরার কারণে আমি ছাদের উপরে মাল উঠে নিয়ে আমি টান দিয়ে বাইর করছি। ফায়ার সার্ভিস তখনও আসে নাই, প্রায় 2টা, তখন 3টা, পৌনে 3টা তখন বাজে, তখনও ফায়ার সার্ভিস আসে নাই। তারপর আমি মাল থুয়ে যখন আবার গেছি বারান্দায়, তখন ফায়ার সার্ভিস আসে। তখন ফায়ার সার্ভিস 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই, 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দেয় নাই। তারপরে এই গেটে 2 নম্বর গেট কোরিয়ার গেট তালা দেওয়া, তালাও ভাঙতে দেয় নাই। তারপরে আপনার 3 নম্বর গেট, এখন গার্ডরা থাকে, তারাই দিচ্ছে না। তারপরে 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করার জন্য ওরা করলো, তারপরেও পারলো না। তারপরে 2 নম্বর গেট ঢুকতে পারে না, পারে নাই, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে নাই। ওরা পাইপ দিয়ে পাইপ টানাতে থাকলো, তখনও কোনো কাজ করতে পারলো না। তারপরে দেখলাম আরও ফায়ার সার্ভিস আসলো, আসার পরে তারা কাজ খালি দৌড়ই পারে, কোনো যে গুরুত্ব দিবে, কোনো কিছু পানি টানি দিবে, তা কোনো কিছু প্রায়োরিটি নেই। তারপর 3টা 4টা বেজে যায়, তারপরে মনে করেন যে লোকজন আসার পরে মনে করেন যে তারা এই কাজ শুরু করলো, তালা ভাঙা ভেঙে টেঙে ঢুকে কাজ শুরু করলো। কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে? এই কথা তো বলতে পারবো না এখন। ভিতরে ষড়যন্ত্র, আপনার 5 মিনিটের মধ্যে আগুন মনে করেন যে ওই পাশ থেকে চলে আসলে এই পাশে। না, বিষয়টা তো এই জায়গায় ক্লিয়ার। ওই যে ওই হ্যাঙ্গার গেট, ওই যে ওইটা লাইট জ্বলে, লাইট জ্বলে, ওইটা 8 নম্বর ওখান থেকে আগুন 5 মিনিটও লাগে নাই, আপনি এই 1 নম্বর গেট এখানে চলে আসে। আপনি দেখতে দেখতে মনে করেন যে 2 জায়গা 3 জায়গায় আগুন দেন, ওইখান থেকে এত দ্রুত আগুনটা কিভাবে দিকে আসে বলেন? আর ভিতরে যে প্রত্যেকটা যে আপনার এটার যদি ব্লুপ্রিন্টটা যদি আপনারা যদি দেখেন, ব্লুপ্রিন্টটা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় আগুনটা যাওয়াটা আসলে এত দ্রুত আসা কখনোই পসিবল না। একসাথে কয়েক জায়গায় লাগছে, কিন্তু এটাও কিভাবে পসিবল? একসাথে কয়েক জায়গায় আগুন একসাথে কিভাবে লাগে বলেন? আপনাদের কাছেই প্রশ্ন। আপনারা এটার ব্লুপ্রিন্টটা নেন, সিভিল এভিয়েশনকে প্রশ্ন করেন যে এইখান থেকে ধাপে ধাপে আগুনগুলা কিভাবে আসলো, এত ইমার্জেন্সি ভাবে আগুনটা কিভাবে আসলো। এর আগে কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা? এর আগে 2-3 মাস আগে হালকা একটু ধোঁয়া হয়েছিল কুরিয়ার গেটে, ওটা ওইখানেই শেষ। ভিতরে ফায়ার ফাইটার ছিল, ওটা ওইখানেই শেষ করে দিছে। আর এর আগে একবার 17 সালে একবার হয়েছিল, তাও ওটাও ওইরকম কোনো কিছু নেই, ওটা জায়গায় শেষ করছে। কিন্তু আজকের যে বিষয়টা সবার গাফিলতিতে এরকম হয়ে গেল, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে হয়তো এটা কারো পরিকল্পিত, কারো ষড়যন্ত্র, এজেন্ডা বাস্তবায়নের জন্য জিনিসটা করা। কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো এটা করছে। আপনার পরিচয়? আমার নাম রাসিব।
আমি এখানেই কাজ করে আর কি। জানতে চাচ্ছি আসলে ভাই কি দেখছেন, আসলে কি মনে হচ্ছে আপনার কাছে এখন আমি সাধারণ মানুষ হিসেবে? একজন সাধারণ মানুষ হিসেবে আজকে আমি আমার যাত্রীকে আর কি উঠিয়ে দিচ্ছিলাম, তারপরে আমি এখানে ঘটনাস্থলে আসি, যে জিনিসগুলো দেখে আমার খুবই সন্দেহভাজন মনে হয়। এটা হওয়াটাও স্বাভাবিক। গত কিছুদিন ধরে আমরা দেখতেছি একদম দেশের বড় বড় যে স্পটগুলো, যেগুলো সব থেকে স্বনামধন্য স্পট, সেগুলোতে স্টেপ বাই স্টেপলি আমরা দেখতেছি যে আগুন লাগতেছে। আগুন লাগার পর সেইখানে যে আর কি ফায়ার সার্ভিস আসার যে সময়টা, সেটাও আর কি দেরি হইতেছে। আবার আসলে আজকে যেই আর কি অভিযোগগুলো আছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এরপর তালা ভাঙতে দেওয়া হয়নি, এসব আর কি অভিযোগ দিয়ে যা মনে হয়। এখন আমি তো আসলে একটা জিনিস না জেনে বলতে পারবো না, আল্লাহই ভালো জানেন। কিন্তু সত্যি কথা যে জিনিসটা, এটা ইন্টারিম গভর্নমেন্টের এই জিনিসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত, আসলে কি এর পিছনে কোনো অপরিচিত কোনো শক্তির কি হাত আছে কিনা। অবশ্যই, নয়তোবা কেন বারবার এরকম 2 দিন পর পর দেশের বড় বড় স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগছে। কিছুদিন আগে মিরপুরে, এরপরে চট্টগ্রামে, এখন আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই আগুনগুলো পিছনে আসলে দায়ী কারা? কারা কি করতে চাচ্ছে? তাদের কি এজেন্ডা এরকম কিছু যে ইকোনমিক্যালি আমাদের দেশটাকে ধসে ধসে ফেলে দিবে, তার পরবর্তীতে আমাদেরকে দেখাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে কি এই দেশটাকে পরিচালিত করতে ব্যর্থ, এটা বলে আমাদের দেশের সরকারকে হাঁটিয়ে দিবে, এরপর আবারও সেই দিল্লি থেকে কোনো সরকারকে আবারও দেশে ব্যাক করবে, এরকম কোনো পরিকল্পনা মাফিক কি করা হচ্ছে নাকি? আমরা এটা সরকারের কাছে, এটা আমাদের দাবিদার থাকবে এবং অনুরোধ থাকবে, তারা কোনো এটি স্বাধীন কোনো কমিশন কিংবা তদন্ত কমিটি গঠন করুক, এবং এইটার সুষ্ঠু এটাই দাবি থাকবে যে সুষ্ঠুভাবে জিনিসটাকে আর কি তদন্ত করুক, যে এর পেছনে কারা দায়ী বা এটা কোনো এজেন্ডা আছে কিনা এর পিছনে। প্রিয় দর্শক, আমরা বরাবরই বলে আসছি যে আসলে সরকার শুরু থেকে বেশ কিছু ভুল করে আসছে। যেমন এই যে বিগত 15.5টা বছর বাংলাদেশে যে আম, প্রতিবেশী দেশ ভারতের যে একটা তাবেদার সরকার ছিল, এবং তারা ভারতীয়দেরকে যেভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা মানে পুনর্বাসন করছে, তাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে, হয়তো তারা বাংলাদেশি, তাদেরকে মানে বসাইছে। এই সরকার আসার পরে এই সরকারটা তো ছিল বিপ্লবী সরকার। এই সরকারটা আসার পরে উচিত ছিল যে এই আহ, এই স্থানগুলোতে নতুন মানুষকে নিয়োগ করা, দেশপ্রেমিক মানুষগুলোদেরকে নিয়োগ করা। সেটা হয়নি, অথচ এটা হওয়া উচিত ছিল। কারণ হচ্ছে দেশে শিক্ষিত যোগ্য মানুষের কি খুব অভাব নেই। আজকে দেশে প্রায় 30 লক্ষ শিক্ষিত বেকার পড়ে আছে। তাদেরকেও যদি আমরা গত 1-1.5 বছরে যদি মানে প্রশিক্ষণ দিয়ে আপৎকালীন সময় তাদেরকে যদি বিভিন্ন সেক্টরে পুনর্বাসন করতাম, তাহলেও কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হতো। আজকে হচ্ছে না। আজকে আমরা দেখতেছি যে ফায়ার সার্ভিস, আমাদের বিমানবন্দরে আগুন লাগলো, ফায়ার সার্ভিস যাইতে পারতেছে না, তথাকথিত সিস্টেমের অনুরোধে, সিস্টেমকে মানে দেখায়। অথচ যদি ফায়ার সার্ভিস সঠিকভাবে সাথে সাথে যদি এই ঘটনাস্থলে যেত, তাহলে এই এই ধরনের ঘটনা ঘটতো না। এই বিমানবন্দরে আগুন লাগা কিন্তু নতুন না, আগেও কয়েকবার আগুন লাগছে এবং সাথে সাথে এটা নিয়ন্ত্রণ চলে আসছে। কিন্তু এখন প্রশ্ন থাকছে কিভাবে এই প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমরা প্রশ্ন করতেই পারি যে কিভাবে মানে এই ফায়ার সার্ভিসের মতন এত জরুরি প্রশিক্ষিত এবং নিবেদিত কর্মীরা, তারা কেন মানে আগুন নিভাইতে ঘটনাস্থলে যেতে পারলো না। এগুলো কিন্তু প্রশ্ন রাখে, মানে এটা কিন্তু সবারই জিজ্ঞাসা। কিন্তু গভর্নমেন্ট থেকে কি আসলেই এটার ব্যাপারে সঠিক তদন্ত করা হবে? নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা কি অভিজ্ঞ বিচক্ষণ এবং নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা কি এই ঘটনা তদন্ত হবে? এই প্রশ্ন আমার, আপনার, সবার। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।